বসতে বলবেন না, কারণ আজকে আমাদের শারীরিক এবং মানসিক অবস্থা বিপর্যস্ত। আমরা বিগত 1 বছর ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত, আমাদের অনেক সহকর্মী মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এরকম বিভিন্ন প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, কিন্তু আমরা দেখলাম কি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের দুটি ডাইরেকশন দেওয়া ছিল যে 31 মার্চের মধ্যে নিউ গেজেট নিউ নোটিফিকেশন এই গভর্নমেন্টকে এবং এসএসসিকে প্রকাশ করতে হবে, যা ইতিমধ্যে হয়ে গেছে। সেখানেও আমাদের অনেক প্রশ্ন আছে যে পরীক্ষাটা যে নিউ গেজেট এসছে সে শুধুমাত্র ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, মানে 2016-তে আমরা চাকরিতে যারা ছিলাম তারাই পরীক্ষা দেবে না, এটা ওপেন টু অল করা হয়েছে। মানে আজকে যে ছেলেটা বা যে শিক্ষার্থী তার যোগ্যতা মান অর্জন করেছে, যারা এক সময় আমাদের ছাত্র ছিল তারাও আমাদের সঙ্গে পরীক্ষায় বসবে। এই লড়াই আসলে আমাদের হারিয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে, এটা আমরা মনে করি। তো তবুও সেটা ঠিক আছে। তারপরে আর একটা ডাইরেকশন ছিল যে 31 ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষাটাকে সম্পন্ন করতে হবে। তার মাঝখানে কবে ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষা হবে, এরকম কোনো পার্টিকুলার ডাইরেকশন ছিল না। এই বিষয়টা নিয়েই আমরা রাস্তায় আন্দোলন শুরু করি। আমাদের একটাই দাবি ছিল, কালকে আমরা মাননীয় চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেছি। আমাদের কথা ছিল যে এখন সামার ভ্যাকেশনের জন্য সুপ্রিম কোর্ট ছুটিতে আছে, এই ছুটির পর আমাদের যে রিভিউ, সেই রিভিউটা ওঠার সম্ভাবনা আছে। আমরা মনে করছি এই ফর্ম ফিল আপটা হয়ে গেলে সেটা আমাদের রিভিউকে ক্ষতিগ্রস্ত করবে। তাই আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা যারা যোগ্য 2016 শিক্ষক শিক্ষিকা, আমরা এই পরীক্ষায় বসতে প্রস্তুত নই। আমরা ফর্ম ফিল আপকে বিলম্বিত করার কথা বলেছিলাম। তার সঙ্গে এটাও বলেছিলাম যে আপনারা এই গেজেটটাকে প্রত্যাখ্যান করে বাংলার স্কুল শিক্ষাকে মাথায় রেখে, বাংলা শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে, এবং আমাদের যারা ছোট ভাই 10 বছর ধরে এসএসসির পরীক্ষায় বসতে পারলো না তাদের সুযোগ করে দিয়ে নতুন একটা গেজেট প্রকাশের মাধ্যমে নতুন এসএসসি হোক, কিন্তু আমাদের 2016-দের পরীক্ষার মাধ্যমে না করে পুনরায় তদন্ত এবং আইনি পথে আমরা যারা যোগ্য তাদের চাকরি ফেরত করা হোক। কিন্তু গতকাল মাননীয় চেয়ারম্যান আমাদের কথা শোনেননি, মূলত নাকচ করে দিয়েছেন। আমরা বলেছিলাম আপনি অন্তত 1 মাস এই ফর্ম ফিল আপটা পিছিয়ে দিন, আমরা যদি রিভিউটা দেখি, রিভিউটা আমাদের আশানুরূপ যদি ফলাফল না হয় তখন আমরা ফর্ম ফিল আপ করবো কি করবো না পরবর্তী প্রশ্ন। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। তাই মূলত আজকে আমাদের মনে হয়েছেন যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ঠিক হবে না। আজকে আমরা বিধানসভায় এসেছিলাম 4 জনের কাছে অ্যাড্রেস করে কিছু ডেপুটেশন নিয়ে। সেই ডেপুটেশনগুলো ছিল মূলত তাই, প্রথম ডেপুটেশন ছিল যে পরীক্ষার যে ফর্ম ফিল আপ যেটা 16 তারিখ থেকে শুরু হচ্ছে সেটাকে পেছাতে হবে। দ্বিতীয় ছিল আমরা যারা যোগ্য, সুপ্রিম কোর্ট এবং তার আগে হাইকোর্ট বারবার যে যারা প্রমাণিত যোগ্য, মানে সার্টিফাইড আনটেন্টেড, সেই লিস্টটা পাবলিক ডোমেনে প্রকাশ করতে হবে। এই লিস্টটা আমরা পাইনি। বারবার যেন যোগ্য এবং অযোগ্যকে গুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলেছিলাম যে শুধুমাত্র এখানে আর্থিক ব্যাপার নয়, আমাদের আত্মসম্মান, আমাদের বাজার ঘাট বাড়ি সব জায়গায় আমাদের একটা অপমানের চোখে দেখা হচ্ছে। তাই আমাদের তালিকা, যারা আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নই, এই তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। কিন্তু আমরা সেখানেও কোনো সদুত্তর পাইনি। এমনকি আপনারা জানেন যে সমস্ত ওএমআর যেগুলো সিবিআই তদন্ত করে বুঝে এসেছে 1000 বার স্ক্যান হয়েছে এবং ডেটা ভ্যালু থেকে হ্যাশট্যাগ সমস্ত মান ম্যাচ করেছে, তাহলে এই ওএমআরগুলোকে মান্যতা দিয়ে কেন পুনরায় রিপ্যানেল হবে না? এবং আমাদের শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষাকর্মী তাদের সকল ওএমআরকে প্রকাশ করে রিপ্যানেলের মাধ্যমে এবং আইনি পথে আমাদের চাকরিকে ফিরিয়ে দিতে হবে সম্মানের সাথে। মূলত এই 3টে দাবি ছিল আমাদের। কিন্তু আপনারা জানেন গতকাল রাত 12টার সময় এই দাবিগুলো না মানার জন্য আমাদের 10 জন সহকর্মী প্রাথমিকভাবে আমরণ অনশন শুরু করেছেন এবং এই অনশন বিকাশ ভবনের সামনে হাইকোর্ট নির্ধারিত যে টেন্ট, যে তাঁবু আমাদের দেওয়া হয়েছে সেখানে এখনো চলছে। এবং সেখানে আমরা আরও 2টি দাবি আমরা সংযোজন করেছি। 4 নম্বর দাবি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টাকে হস্তক্ষেপ করে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তার প্রতিশ্রুতি মতোই আমরা দেখেছি বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু মৌখিক প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে আমরা একটা বিস্তর ফারাক দেখতে পেয়েছি। তাই আজকে এই আমাদের আমরণ অনশন চলছে এবং আমরা এখনো আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কিছু বিবেচনা করে আমাদের জীবন জীবিকা, আমাদের সংসার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কথা মাথায় রেখে তিনি আমাদের সঙ্গে দেখা করবেন এবং আইনিভাবে সম্মানের সাথে আমাদের লড়াই আমাদের ফেরত দেবেন, আমাদের চাকরি ফেরত দেবেন। এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টেও আমরা আবদার করেছি
যে আমাদের যে রায়, এই রায় যেন রিভিউ পিটিশনে পুনর্বিবেচনা হয়, এবং হয়তো বা কোথাও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কারণ 15,403 জন এই যে পরিবার, শুধুমাত্র আমরা একজন না, আমাদের পেছনে 5 জন, এবং কারো কারো ক্ষেত্রে পুরো পরিবার ডিপেন্ডেন্ট হয়ে আছে। এই পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে কিছু ক্ষেত্রে জীবন জীবিকা মানবিকতার মাথায় রেখে এই রায়কে পুনর্বিবেচনা করে যারা প্রকৃত যোগ্য তাদের সম্মানের সঙ্গে চাকরি ফেরত দিয়ে, এবং যারা প্রমাণিত দোষী তাদের কঠোরতম সাজা দেওয়ার মাধ্যমে শুধু আমাদের এই বাংলা শিক্ষা ব্যবস্থাকে পুনরায় আগের জায়গায় নিয়ে আসার জন্যই আমাদের এই অনশন, আজকের এই ডেপুটেশন। আজকে আমাদের সঙ্গে স্পেশাল তিনি বলেছেন এই বিষয়টা আমার তো অধিকারের মধ্যে পড়ে না, আপনারা এসেছেন, আপনাদের পুরো বিষয়টা আমরা জানি, আমরা খবর পড়ি, মিডিয়া দেখি, কিন্তু আমি এই বিষয়টা পার্লামেন্টে তুলতে পারি শুধু, আপনারা কোনো বিধানসভায় তুলতে পারি কিছু, আপনারা কোনো এমএলএর মাধ্যমে সেটা যোগাযোগ করুন। আমরা বারবার অনুরোধ করলাম, তিনি তার কোনো সদুত্তর দিলেন না, বললেন রাস্তায় আপনারা ধরতে পারেন বা অফিসে যেতে পারেন, কিন্তু আমরা তো সাধারণ নাগরিক, আসলে আমরা কোনো একটা এমএলএর কাছে পৌঁছানো বা এইরকম কোনো আধিকারিকের কাছে পৌঁছানো আমাদের হাজার প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তাই আজকে আমরা এই গেটে আছি। আমরা এখন চেষ্টা করব যে অধিবেশন চলছে, যদি কোনো এমএলএ মানবিক হয়ে আমাদের কথা শোনেন এবং আমাদের বিষয়টা এই অধিবেশনে উত্থাপন করেন, তাহলে অন্তত আমরা উপকৃত হই। আমাদের স্পিকার মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বাদ বাকি কারোর সঙ্গে আমাদের সাক্ষাৎকার হয়নি, এবং আমরা ডেপুটেশন কপিও জমা দিতে পারিনি। না, আমরা আশা।